হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, প্রথমে আমরা একটু নিফটি নিয়ে অ্যানালাইসিস করব। আমরা যদি দেখি নিফটির চার্ট, তাহলে দেখুন ফ্রেন্ডস, নিফটি সেপ্টেম্বর 23-এর পর থেকে 23শে সেপ্টেম্বরের ক্যান্ডেলের পর থেকে একটা চ্যানেলের মধ্যে কিন্তু ফেসে আছে। এই যে দেখতে পাচ্ছেন প্যারালাল চ্যানেল। সুতরাং ফার্স্ট এই চ্যানেলের যে মিড পয়েন্ট আছে, এই মিড পয়েন্টে কিন্তু নিফটি এসে আটকেছে। এরপরে যদি এর হাই টপকে যায়, তাহলে কিন্তু চ্যানেলের আপার এন্ডে গিয়ে এই নিফটি ধাক্কা দেবে, এবং যতক্ষণ পর্যন্ত না নিফটি এই চ্যানেলকে অতিক্রম করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটির আপ মুভ যে আবার শুরু হলো সেটা কিন্তু বলা যাবে না। সুতরাং আপনারা যদি বাইং এর সিদ্ধান্ত নেন, বাইং এর সিদ্ধান্ত দেখুন ফ্রেন্ডস, অ্যাক্রস দ্য বোর্ড শেয়ার যথেষ্ট কারেক্ট হয়েছে। এবং যখনই আপনারা কোনো জিনিসে কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, দেন আপনি কিন্তু যার বিজনেসটা বোঝেন বা যার কারেকশনটাকে আপনাকে লজিক্যাল মনে হয়েছে সেইভাবে কিনবেন। ইমোশনালি কোনো শেয়ারে হঠাৎ পজিশন নেবেন না, কারণ কি নিফটি যে কোনো মুহূর্তে আবার নিচের দিকে আসলেও আসতে পারে, তার পেছনে অনেক কারণ আছে। দ্বিতীয়ত, কালকে কিন্তু আমেরিকান মার্কেটে কিন্তু আবার প্রতিদিন একটা বড় সড়ো হইচই হচ্ছে। তার পেছনে কারণ হচ্ছে যে ট্রাম্পের পাগলামো। কালকে একটা টাইমে কালকে দেখা যাবে যে কি বলে, ডাউ জোন্স অনেক নিচে চলে এসেছিল, প্রায় 42,168। সেখান থেকে প্রায় 600-700 পয়েন্ট কিন্তু উপরে গেছে। তেমনি ভাবে নাসডাকেও কিন্তু একই জিনিস হয়েছে, অনেক নিচে চলে এসেছিল নাসডাক। প্রায় আমরা ডে ক্যান্ডেল দেখছি প্রায় 19,739 পর্যন্ত চলে এসেছিল, যেখান থেকে কিন্তু নাসডাক আবার 500 পয়েন্ট উপরে গেছে। সুতরাং এই সমস্ত অ্যাক্টিভিটি এবং কাল থেকে আজ পর্যন্ত যে অ্যাক্টিভিটি গুলো হয়েছে, নাম্বার ওয়ান, কালকে ফেডারেল চেয়ারম্যানের কমেন্ট্রি ছিল কলিন পাওয়াল আমেরিকাতে। তিনি দুটো কথা বলেছেন, মূল কথা। ফার্স্ট হচ্ছে যে এখনো পর্যন্ত ট্রাম্পের পলিসির কোনো ক্লারিটি তাদের কাছে আসছে না। যতক্ষণ পর্যন্ত না ক্লারিটি আসছে, ততক্ষণ পর্যন্ত এটা খুব আর্লি হয়ে যাবে বলা যে রেট কাট, নাম্বার অফ রেট কাট, পরিমাণ অফ রেট কাট, এগুলো কেমন হবে না হবে বা কত তাড়াতাড়ি হবে। দ্বিতীয় যে কথাটা বলেছেন যে আমাদের এত তাড়াহুড়ো করার কোনো দরকারই নেই, কারণ ইউএস ইকোনমি বর্তমানে অত্যন্ত স্ট্রং কন্ডিশনে আছে। দ্বিতীয় যে ইভেন্টটা হয়েছে কালকের পর থেকে, কখন জেলেনস্কিকে বকাবকি করছে ট্রাম্প, কখন পুতিনকে বকাবকি করছে। যাই হোক, এর মাঝে পুতিন কালকে ইউক্রেনের উপর ম্যাসিভ অ্যাটাক করেছে। এবারে প্রবলেম হচ্ছে যে এখন ইউক্রেন বেশ কিছুটা একা হয়ে পড়েছে। তো এখন ইউক্রেন বর্তমান কন্ডিশনে কি ডিসিশন নেবে সেটাও একটা দেখার মতো ব্যাপার, কারণ শুধু ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ভরসাতে সে যুদ্ধ কন্টিনিউ করবে, ইয়া ও থ্রু ডোনাল্ড ট্রাম্প একটা পিসফুল নেগোসিয়েশনের দিকে যাবে। তৃতীয় যে পয়েন্টটা হয়েছে, যেটা অত্যন্ত লজ্জার আমাদের জন্য, সেটা হচ্ছে কি, ধরুন এই যে টারিফ যে খেলাটা চলছে, এক তো নেগোসিয়েশন একটা আলাদা কথা, নেগোসিয়েশন চলছে। ইন্ডিয়া কোথাও আমরা দেখেছি যে ইন্ডিয়া ইউএস এর যে সমস্ত সামগ্রী, স্পেশালি কার ফার, তার উপরে যে 110% ট্যাক্স লাগাতো, সেটাকে কমিয়ে প্রায় 15%-এর কাছে এসছে। এবং আমাদের কমার্স মিনিস্ট্রি ওখানে গেছিল, পীযূষ গোয়েল, তার সঙ্গেও বিভিন্ন রকমের কথাবার্তা হয়েছে একটা
মানে এর ব্যাক এন্ডে কিছু সলিউশন তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু কালকে ট্রাম্প অত্যন্ত নোংরা ভাবে ইন্ডিয়াকে বলেছে যে আমি সামওয়ান এক্সপোজড ইন্ডিয়া, মানে আমরা ইন্ডিয়াকে ল্যাংট করে দিয়েছি এই তারিফের ব্যাপারে। এখন নাও ইট ইজ টাইম যে ইন্ডিয়া এটার কিভাবে জবাব দেয়। ঠিক আছে, ইন্ডিয়া অবশ্যই ঠান্ডা মাথায় খেলার লোক, সুতরাং তারা নিশ্চয়ই কোনো প্ল্যান করছে কিভাবে এটা দেবে। আবার একটা নতুন গেম অন্যদিকে ঘুরছে, সেটা হচ্ছে চায়না ইন্ডিয়ার কাছে প্রপোজ করেছে যে চলো আমরা যৌথভাবে ট্রাম্পের এই ট্যারিফ ওয়ারকে ফাইট করি। এখনো পর্যন্ত ইন্ডিয়ার এই ব্যাপারে, চায়না কিন্তু প্রপোজালটা দিয়েছে, এখনো পর্যন্ত ইন্ডিয়ার এই ব্যাপারে কোনো রকমের কোনো মানে আসেনি, রিয়াকশন আসেনি। এই জিনিসগুলো কিন্তু মার্কেট মানডেতে খুললে তখন কিন্তু এগুলোর কিছু কম বেশি প্রভাব পড়তে পারে। তবে যেহেতু ইউএস মার্কেট গ্যাপ আপ, মানে একটু উপরে বন্ধ হয়েছে, তাই আমাদের মার্কেট মাইল্ড পজিটিভ হতে পারে। আবার বহু ঘটনার পঞ্জির পরে কি হয় না হয় সেটা দেখার মতো ব্যাপার। ফের দেখুন ফরেন ফান্ড এই মার্চ মাসে এখনো পর্যন্ত প্রায় 24,753 কোটি টাকার সেল করেছে। এবং যদি দেখা যায় এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ জানুয়ারি থেকে যে বছরটা শুরু হয়েছে, প্রায় 1,37,354 কোটি টাকার সেলিং অলরেডি করে ফেলেছে। কিন্তু লাস্টের দিকে যেটা দেখা যাচ্ছে তাদের পেস অফ সেলিং, অর্থাৎ তাদের যে বিক্রি করার গতি সেটা কিন্তু অনেকটা স্লো ডাউন হয়েছে বলে মার্কেট এক্সপার্টরা অনুমান করছে। ফ্রেন্ডস, মতিলাল ওসওয়ালের কো ফাউন্ডার রামদেব আগরওয়াল, যিনি রিস্ক ফ্রি অ্যান্ড ব্যালেন্স ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অফ ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপারে কিছু পয়েন্ট বলেছেন, যে পয়েন্টগুলো আমরাও কিন্তু এর আগেও চর্চা করেছি, কিন্তু সেগুলো আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক যে সমস্ত রিটেল ইনভেস্টর নতুন করে মার্কেটে আসছেন তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য। ফার্স্ট উনি যে কথাটা বলেছেন যে ফ্রেন্ডস, অ্যাভয়েড টেকিং ডেপ্ট ফর ইনভেস্টমেন্ট। কখনো ইনভেস্টমেন্ট করার জন্য, বিশেষ করে শেয়ার বাজারের ইনভেস্টমেন্ট করার জন্য লোন নিয়ে ইনভেস্টমেন্ট করবেন না। কারণ কি, ধরুন আমাদের কিছু টেন্ডেন্সি থাকে, ধরুন যে জায়গা জমি কেনার সময় আমরা কখনো কখনো লোন নিই, বাট শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু কখনোই লোন নেবেন না। নাম্বার টু হচ্ছে কি না, কোয়ালিটি এবং গ্রোথ যে সমস্ত শেয়ারে আছে সেইগুলোর দিকে আপনারা নজর দেন। যার বিজনেস বুঝতে পারছেন না, যার কোয়ালিটি বুঝতে পারছেন না, সেই সমস্ত জায়গায় আপনাদের ইনভেস্ট করাটা ঠিক হবে না। তৃতীয় যে কথাটা বলেছে যে কখনোই শর্ট টার্ম ভিত্তিতে মার্কেটে আপনি ইনভেস্ট করবেন না। ফ্রেন্ডস দেখুন, আজকে 90% রিটেল ইনভেস্টর ফেল করে বিকজ ল্যাক অফ নলেজ। ফার্স্ট, তারা জানে না যে এটি যে লং টার্ম স্টোরি। তারা আসে কোনো না কোনো ধরুন চায়ের দোকানের ঠেক থেকে কোনো চর্চা হওয়া জিনিস আর শেয়ার বাজারের উপরে চলছে, এলো হোমজিক্যালি কিছু পয়সা লাগিয়ে দিল, লস করলো, বেরিয়ে চলে গেল। কিন্তু শেয়ার বাজার কিন্তু যে কোনো বিজনেসের মতো তিল তিল করে এই বিজনেসকে কিন্তু বড় করতে হয়, এবং প্রত্যেকটা বিজনেসে যেরকম ভাবে সময় লাগে তেমনি শেয়ার বাজারের বিজনেসেও কিন্তু টাইম দিতে হবে। কোনো জায়গাতে নেক্সট পয়েন্ট, ডোন্ট ইনভেস্ট ইমোশনালি। কোথাও কিন্তু ইমোশনালি ইনভেস্ট করা যাবে না। মনে হচ্ছে উপরে যাবে, নট লাইক দ্যাট। কনভিকশন আসবে, ধীরে ধীরে আসবে। আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন স্যাঙ্গুইন হবে, সেই কনফিডেন্স আসবে, কিন্তু টাইম লাগবে। আপনি যদি ভেবে ফেলেন যে অল্পেতে আপনি বুঝে গেছেন, দেন ইউ আর রং। ইট উইল টেক টাইম। একবারে সব ভুল ঠিক হবে না, দ্বিতীয়বারে আরো কিছু ভুল ঠিক হবে, তৃতীয়বারে আরো কিছু ভুল ঠিক হবে। এর ধীরে ধীরে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের মধ্যে পারফরমেন্স আসছে। সর্বোপরি যে কথাটা বলছে,
যদি আপনাদের অভিজ্ঞতার অভাব থাকে তাহলে গো দা মিউচুয়াল ফান্ড ওয়ে, মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করুন। কারণ মিউচুয়াল ফান্ড হচ্ছে, তারা হচ্ছে এক্সপার্ট হ্যান্ড, তাদের কাছে কিন্তু এক্সপার্টাইজ আছে, তারা কিন্তু লস মেকিং পোর্টফোলিওকে কি করে প্রফিটে নিয়ে যেতে হয় তাদের কাছে সেই এক্সপার্টাইজ আছে, যেটা আপনাদের কাছে নেই। সুতরাং ফাইনালি যেটা বলছেন যে দরকার পড়লে যদি আপনাদের এক্সপিরিয়েন্স কম থাকে দেন আপনারা মিউচুয়াল ফান্ডের ওয়েতে যেতে পারেন। ফ্রেন্ডস দেখুন, এখন এই যে ফেব্রুয়ারিতে যে সেলিংটা এলো, ঠিক আছে, এই সেলিং এর পরে বর্তমান যে মার্কেটে একটা স্বস্তি দেখা গেছে, তাতে কি হলো? The week of March brought a glimpse of hope for potential turnaround. কি হয়েছে? During this period, only 4 small cap stocks experienced double-digit decline, while over 200 names surged with double-digit gains. Means 200টা স্টক মানে 10% উপর মানে বেড়েছে, কেবলমাত্র 4টে শেয়ার যেটা 10% নিচে এসছে। মিন্স 200টায় মাত্র 4টা, মিন্স মার্কেটে যে ব্রড বেস একটা বাইং চলছে সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে। হুইচ কুড বি দ্য স্টার্ট অফ এ শিফট ইন মার্কেট সেন্টিমেন্ট, যেটা এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে এটা হয়তো মার্কেট সেন্টিমেন্টের যে পরিবর্তন হচ্ছে সেটার এটার থেকে বোঝা যাচ্ছে। বেঞ্চমার্ক সেন্সেক্স এন্ডেড দ্য উইক 1.6% হায়ার, গত সপ্তাহে প্রায় 1.6% উপরে ক্লোজিং দিয়েছে, while the small cap index প্রায় 6% উপরে ক্লোজিং দিয়েছে। The market rebound was primarily driven by positive news on the domestic macro front. GDP growth was quicker than previous quarter. Friends, আমরা ভিডিও শেষ করব আজকে। একটা শেয়ারকে টোটালি আউট অফ শেপ কারেকশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি না আইটি মেজর টিসিএস। আপনি যদি দেখেন টিসিএস সবই কেমন যেন মানে একদম পুরো চার্টটাকে চুরমার করে দেওয়া হয়েছে। বাট টিসিএস কিন্তু গত কোয়ার্টারের রেজাল্ট দেওয়ার আগে টিসিএস কিন্তু এটা বলেছিল যে তাদের কিন্তু আগামী দিনের পারফরমেন্স বেটার হবে। বর্তমান যদি আমরা দেখি টিসিএস, যদি আজকে দেখা যায় যে এই শেয়ারটা কিন্তু প্রায় 4 বছরের আগেকার ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে এবং যথেষ্ট লজিক্যাল ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। টিসিএস এরা প্রতি বছর প্রচুর পরিমাণে ডিভিডেন্ড দেয় এবং এই শেয়ার যখন পিকে যাবে তখন কিন্তু আপনার রিটার্ন 30% হয়ে যাবে এবং এই সমস্ত শেয়ার উপর থেকে এইভাবে 25-30% কারেকশনে কিন্তু সবাই কেনার জন্য ওয়েট করে থাকে। আর যদি ভাবেন যে টিসিএস এর ব্যালেন্স শিট দেখবেন, তাহলে ব্যালেন্স শিট দেখলে আপনারা চমকে যাবেন যে কত বড় কোম্পানি এটা একটা। আমি একবার ব্যালেন্স শিটটা দেখিয়ে দিই, অ্যাটলিস্ট আপনারা তো দেখেন না, আপনাদের অ্যাটলিস্ট একটা ধারণা থাকুক। আপনি জানেন টিসিএস কত টাকা প্রফিট করে ইয়ারলি? ইয়ারলি প্রায় 50,000 কোটি টাকার কাছাকাছি প্রফিট করে। 50,000 কোটি টাকা, যেমন ধরুন 23-এ 2,25,000 কোটি টাকার ব্যবসা করেছে, 26% মার্জিন, 42,000 কোটি টাকার প্রফিট। 24-এ 2,40,000 কোটি টাকার ব্যবসা করেছে, 27% মার্জিন, 46,000 কোটি টাকা প্রফিট। এবারে 2,52,000 কোটি টাকার কি বলে এক্সপেক্টেড রেভিনিউ, প্রফিট 49,000 crore। এবারে যদি দেখেন এদের রিজার্ভ কত আছে, প্রায় 1,01,133 কোটি টাকার কাছাকাছি। বুঝতেই পেরেছেন একটা 362 কোটি টাকার ইকুইটি ক্যাপিটাল যাদের, সে কত গুণ প্রতি বছর তার টাকাকে ডবল করছে সেটা আপনারা বুঝতে পারছেন। তবে বিক্রি করছে কি না ফরেনাররা, ফরেনাররা বেশ কিছুটা তাদের হোল্ডিং বিক্রি করছে। তবে এখানে দেখুন ফ্রেন্ডস, 72% কার কাছে আছে? প্রমোটারের কাছে আছে। বাকি 13% এফআইআই, ডিআই এর কাছে 11%, অর্থাৎ 13, 11, 24 আর প্রায় 95-96% কিন্তু স্ট্রং হ্যান্ডে আছে। এরা খুব কম
বিক্রি করে। 4.63% মাত্র কার কাছে আছে? আমার আপনার মতো রিটেল ইনভেস্টরদের কাছে আছে। সুতরাং অত্যন্ত সেফ স্টক, অত্যন্ত 4 বছরের আগেকার ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা এই শেয়ারটার ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারি। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কথা হবে পরে।